এবার আর ছাড় নয়, হামলা হলে আমেরিকা ইসরায়েলকে কড়া জবাবের হুঙ্কার ইরানের। খামেনি সরকারের মরণ কামড় সামলাতে পারবে কি ট্রাম্প? দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী নিপা ভাইরাস। নেই ওষুধ, নেই টিকা, এতে মৃত্যু ঝুঁকি কতটা? মানুষ কি পারবে বাঁচতে? মেডিকেল শিক্ষার্থীদের পড়াচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চিকিৎসক। ভবিষ্যৎ ডাক্তারি পড়ায় কি মানুষের দখল নিবে এআই? আসসালামু আলাইকুম। এবার আর কোনো ছাড় নয়। আমেরিকা ও ইসরায়েল আবারও হামলা চালালে পুরো শক্তি দিয়ে জবাবের হুঙ্কার দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে এমনটা হলে পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। তবে পাল্টা হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। খামেনিকে হত্যার পাশাপাশি ইরানের তেল বিক্রির প্রধান টার্মিনাল খার্গ দখলের ষড়যন্ত্র করছে আমেরিকা। তবে এবার ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকা ইসরায়েল কি আসলেই এত বড় যুদ্ধ শুরুর ঝুঁকি নেবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার পূর্ণ শক্তি নিয়ে লড়বে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের তরফ থেকে কোনো ধরনের হামলা হলে তেহরান সেটিকে দেখবে নিজেদের অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা হিসেবে। ইরানি শীর্ষ নেতাদের অবস্থান পরিষ্কার, সম্ভাব্য সংঘাত আগের মতো সীমিত থাকবে না। তেহরানের পাল্টা জবাব পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে ভয়াবহ আগুনের দিকে। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে সামরিক মহড়ার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না আরব আমিরাত ও সৌদি। এখন প্রশ্ন হলো, খামেনি ও তার অনুগত সামরিক বাহিনীর এমন মরণ কামড় সামলাতে পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই নেবেন সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের রাজনৈতিক ও সামরিক দায়? গত কয়েক মাসে ইরানের চারপাশে বিশাল সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র। কূটনৈতিক নিয়মকানুনের কোনো ধার ধারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান খামেনি সরকারের শাসন ব্যবস্থা পরিবর্তনই যেন আমেরিকার প্রধান লক্ষ্য। 2025 সালের জুনে চালানো ইসরায়েলি হামলার উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যা করে দেশটির ভেতর থেকে ধস নামানো, কিন্তু চরমভাবে ব্যর্থ হয় সেই পরিকল্পনা। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও নানামুখী ষড়যন্ত্রের জেরে 2025 সালের শেষ দিকে ইরানের ভেতরে তীব্র আকার ধারণ করে অর্থনৈতিক সংকট। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিয়ালের দরপতন ও জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় উস্কে দেয় তীব্র জন অসন্তোষ। সেই পরিস্থিতিকে হাতিয়ার বানানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের দাবি, অর্থনৈতিক সংকট ঘিরে ইরানিদের বিক্ষোভে ঢুকে সহিংসতা ও নাশকতা চালায় বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক। ইসরায়েল ও আমেরিকার মতলব ছিল দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ইরানের অভ্যন্তরীণ ভাঙনকে কাজে লাগানোর ব্যাপারে পশ্চিমাদের ষড়যন্ত্র সফল হয়নি। ইসরায়েল ও তার মিত্রদের গোপন নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি করে ইরানি নিরাপত্তা বাহিনী। সরাসরি সামরিক পদক্ষেপ নেয়া থেকে তখন সরে আসে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বারংবার হুমকি ও ইরানের চারপাশে মার্কিন সামরিক অবস্থান চরমে তুলেছে উত্তেজনা। এর মাঝেই সামনে এসেছে আমেরিকার বিভিন্ন বিপজ্জনক পরিকল্পনার কথা। গুঞ্জন উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলা অথবা খার্গ দ্বীপের তেল টার্মিনাল দখল করবে যুক্তরাষ্ট্র। এই খার্গ অঞ্চল দিয়েই রপ্তানি হয় প্রায় 90% ইরানি তেল। এখানে আঘাত মানেই ইরানের অর্থনীতির উপর সরাসরি যুদ্ধ ঘোষণা। সম্ভাব্য যুদ্ধের চলমান উত্তেজনায় ইরান অবশ্য এখন একা নেই। রাশিয়া ও চীনের সঙ্গে তেহরানের কৌশলগত সম্পর্ক আগের চাইতে জোরদার হয়েছে। সেই সাথে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো স্পষ্ট জানিয়েছে, ইরানে হামলা হলে তারা চুপ করে থাকবে না। পশ্চিমাদের পরবর্তী আক্রমণ তখন দ্বিপক্ষীয় সংঘাতের বদলে রূপ নেবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে। ইরানের কাছে পরবর্তী হামলা মানেই নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সেক্ষেত্রে কোন রকম হিসাব নিকাশ ও সংযম মানবে না খামেনির বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি সত্যি সাহস করবে সংঘাতের আগুন জ্বালাতে? মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্যে হুমকি সৃষ্টির অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন অবস্থায় আরেকটি নৌবহর সেখানে যাচ্ছে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর থেকে ইরানে হামলার আশঙ্কায় থমথমে গোটা মধ্যপ্রাচ্য। রণতরটিকে সঙ্গ দিচ্ছে ডেস্ট্রয়ার সহ একাধিক যুদ্ধজাহাজ। এমন অবস্থায় সেখানে আরও যুদ্ধজাহাজ যাচ্ছে বলে জানিয়েছেন
করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ক্লিভ শহরে এক জনসভা থেকে ইরানকে হুঁশিয়ার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চমৎকার আরেকটি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েনের জন্য রওনা দিয়েছে। তিনি দাবি করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের কর্মসূচিতে হাতুড়ির আঘাত করেছে যুক্তরাষ্ট্র, যা গত 22 বছর ধরে দেখার আশায় ছিল জনগণ। এর আগে এক্সিওস নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, সমঝোতা করতে আলোচনায় বসার চেষ্টা আছে তেহরান। হয়তো হামলার দরকার হবে না বললেও এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি। এদিকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই ফোনালাপে ক্রাউন প্রিন্স ইরানে হামলার জন্য সৌদি আকাশ ব্যবহার করতে না দেওয়া সহ সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী নিপা ভাইরাস। এর কোনো ওষুধ টিকা না থাকায় এতে মৃত্যুহার 75% পর্যন্ত দাঁড়িয়েছে। ফলে এই ভাইরাস চরম উদ্বেগ বাড়াচ্ছে ভারত সহ গোটা এশিয়া জুড়ে। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ান সহ কয়েকটি দেশ নিপা ভাইরাসকে উচ্চ ঝুঁকি সম্পন্ন সংক্রামক রোগ উল্লেখ করে বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা জোরালো করেছে। ওষুধ ও টিকা না থাকায় নিপা ভাইরাসের লক্ষণ কি, এর ঝুঁকি কতটা, এশিয়া কি প্রস্তুত এই রোগ ঠেকাতে? মোর্শেদা। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের নতুন প্রাদুর্ভাব এশিয়া জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। সীমান্ত ছড়িয়ে সংক্রমণের আশঙ্কায় সতর্ক হয়ে উঠেছে বিভিন্ন দেশ। বিমানবন্দর ও স্থল সীমান্তে জোরদার করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট যায় এমন 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে থাইল্যান্ড। একই সঙ্গে নেপালের কাঠমান্ডু বিমানবন্দর এবং ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চালু করা হয়েছে। তাইওয়ানও নিপা ভাইরাসকে ক্যাটাগরি 5 বা উচ্চ ঝুঁকির সংক্রামক রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আরও কয়েকটি এশীয় দেশ। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে অন্তত 5 জন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় 110 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিপা ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। বিশেষ করে শূকর ও ফলখেকো বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি বেশি। দূষিত খাবারের মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে এবং মানুষ থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার নজির রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই ভাইরাসে মৃত্যুর হার অত্যন্ত বেশি, প্রায় 40 থেকে 75%। এখনো এর কোনো কার্যকর টিকা বা অনুমোদিত ওষুধ নেই। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী সৃষ্টির সক্ষমতা থাকায় নিপা ভাইরাসকে কোভিড-19 ও জিকার মতো উচ্চ ঝুঁকির রোগ জীবাণুর সঙ্গে শীর্ষ 10 ঝুঁকিপূর্ণ রোগের তালিকায় রেখেছে। এই ভাইরাসের সুপ্তিকাল সাধারণত 4 থেকে 14 দিন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, তন্দ্রাচ্ছন্নতা, অসংলগ্ন আচরণ এবং এনসেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ দেখা দেয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। নিপা ভাইরাস প্রথম শনাক্ত হয় 1998 সালে মালয়েশিয়ায়। সে সময় শূকর খামারিদের মধ্যে ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরে সিঙ্গাপুরও পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 লাখের বেশি শূকর হত্যা করা হয়, যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় 2018 সালে 19 জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়, যার মধ্যে 17 জন মারা যান। 2023 সালে শনাক্ত হওয়া 6 জন রোগীর মধ্যে 2 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব শুধু ভারতের জন্য নয়, পুরো এশিয়ার জন্যই নতুন সতর্কবার্তা হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখনো প্রতিটি দেশই প্রস্তুতি বাড়াচ্ছে, কারণ নিপাহ মানে উচ্চ ঝুঁকি, অনিশ্চিত ভবিষ্যৎ এবং প্রাণঘাতী সম্ভাবনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। বুধবার এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয় রাজ্যসভায়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির
মৃত্যুতেও শোক প্রস্তাব করা হয়েছে। অধিবেশন শুরুর পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা। এর আগে গেল 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শোক জানিয়ে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার সহ অন্তত 5 জন। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় সময় সকাল 8:45 দিকে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুততম সময়ে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। বারামতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম কিনারে চলে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিধ্বস্ত হওয়ার আগে নিয়ন্ত্রণহীন বিমানটি 2 দফায় অবতরণের চেষ্টা চালায়। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্যই মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্র সরকারের অন্যতম শরিক এনসিপি প্রধান অজিত। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও ইউপিএ জোট সরকারের আমলের প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ারের ভাইয়ের ছেলে ছিলেন তিনি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপিকে বিভক্ত করার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন এই অজিত পাওয়ার। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বা আইন সদস্যদের গুলিতে নিহতের ঘটনায় সংস্থার প্রধানকে তলব করেছে রাজ্যটির আদালত। এমন অবস্থায় সেখানে অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযান শিথিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে চ্যানেলে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন মিনেসোটায় পরিস্থিতির অবনতি হওয়ায় কিছুটা অভিযান শিথিল হচ্ছে। পাশাপাশি স্পষ্ট করেছেন এই শিথিলতা অভিযান বন্ধের ইঙ্গিত নয়। হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবি উঠলেও তার পক্ষে অনড় সমর্থনের বার্তা দিয়েছেন ট্রাম্প। মিনিয়াপোলিসে আইসের অভিযানে হাসপাতালের আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটিকে গুলি করে হত্যার ঘটনায় কৌশলী উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন নিজের কাছে গুলি ভর্তি হ্যান্ড গান রাখা উচিত হয়নি প্রেটির। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় আইস মহাপরিচালক টড লিওনকে শুক্রবার আদালতে তলব করেছেন মিনেসোটা জেলা আদালতের প্রধান বিচারপতি প্যাট্রিক জে শিলজ। সশরীরে হাজির না হলে লিওনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি ব্যবস্থার হুমকিও দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভের মুখে মিনেসোটা থেকে বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগ বোভিনোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় গিয়ে বাহিনী থেকে ইস্তফা দেবেন তিনি। ট্রাম্পের বিতর্কিত দমন অভিযানে গ্রেগ আলোচিত কর্মকর্তা ছিলেন। প্রায় 844 দিন ধরে একটি ডিজিটাল ঘড়ি সময় গুনছিল ইসরায়েলের তেল আবিব স্কয়ারে, যার সাথে দিন গুনছিল গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবারও। শেষ পর্যন্ত থেমেছে ঘড়ির কাঁটা। সবশেষ জিম্মির মরদেহ ফিরেছে পরিবারের কাছে। অবসান হয়েছে ইসরায়েলিদের দীর্ঘ অপেক্ষার। এদিকে সব ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়ার পর প্রশ্ন উঠেছে কবে নাগাদ খুলে দেওয়া হবে গাজা ভূখণ্ড ও মিশরের মধ্যকার রাফা ক্রসিং। সব ইসরায়েলি জিম্মিকে হামাস ফিরিয়ে দিলে রাফা সীমান্ত খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেল আবিব। 843 দিন 12 ঘন্টা 5 মিনিট 59 সেকেন্ড পর থেমে গেছে ঘড়ির কাঁটা। না, ঘড়িটি নষ্ট হয়নি, বরং প্রয়োজন ফুরিয়েছে তার। ঘড়িটির অবস্থান ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থিত আইকনিক তেল আবিব স্কয়ারে। কারা ঠিক কি উদ্দেশ্যে এই ঘড়িটি সেখানে রেখেছে, আর কেনই বা 844 দিন পর ঘড়িটি থামিয়ে দেয়া হলো? ঘড়িটি আসলে ফিলিস্তিনের গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বন্দি দশার হিসাব রাখছিল। তেল আবিব স্কয়ারে এই ঘড়ির কাঁটার যাত্রা শুরু হয় 2023 সালের 7 অক্টোবর, অর্থাৎ যেদিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে সেখানকার বাসিন্দাদের বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, যার পরেই গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ রূপে হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবি নিয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা জড়ো হন তেল আবিব স্কয়ারে। প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানান ইসরায়েল সরকারের কাছে। পাশাপাশি সেখানে নিয়ে আসেন একটি বড় ডিজিটাল কাউন্ট ক্লক। উদ্দেশ্য প্রিয় মানুষগুলো গাজায় কতদিন বন্দী রয়েছে তার নির্ভুল হিসাব রাখা।
তবে এখন আর ঘড়িটির কোনো প্রয়োজন নেই, কারণ পরিবারের কাছে পৌঁছেছে গাজায় বন্দী থাকা সবশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ। গেল অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতির শর্তানুযায়ী জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে শুরু করে হামাস। তারই ধারাবাহিকতায় গেল ২৬ জানুয়ারি সবশেষ জিম্মি ইসরায়েলি পুলিশ সদস্য রান গোভিলের মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে হামাস। পরে তেল আবিবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত শেষে গোভিলের মরদেহ তার পরিবারকে বুঝিয়ে দেয়া হয়, যার মাধ্যমে শেষ হয় প্রিয়জনের জন্য ইসরায়েলবাসীর দীর্ঘ অপেক্ষা। সেই সাথে বন্ধ করে দেয়া হয় তেল আবিব স্কয়ারের ডিজিটাল ক্লকটি। শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনার পর উচ্ছ্বসিত ইসরায়েলিরা তেল আবিব স্কয়ারে জড়ো হয়ে ঘড়িটিকে থামিয়ে দেয়। আমাদের জীবনের দীর্ঘতম অপেক্ষা শেষ হয়েছে। ডিজিটাল ক্লকের কাউন্টিং আমাদের মনে করিয়ে দেয় যে নরকের প্রতিটি সেকেন্ড অনন্তকালের মতো। এই ঘড়িটি এখন থেমে গেছে। গতকাল থেকে আমি শান্তি অনুভব করছি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমরা যে দিনটির জন্য অপেক্ষা করেছিলাম, অবশেষে সে দিনটি এসেছে। ৮৪৪ দিন ধরে ঘড়িটি চলেছে। ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে দিনগুনা শেষ হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজা ও মিশরের মধ্যে প্রধান সীমান্ত পথ রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজায় থাকা শেষ ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধারের পরই শুধু পথচারী চলাচলের জন্য সীমিত পরিসরে খুলে দেওয়া হবে রাফা সীমান্ত। তাই শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পর এখন রাফা ক্রসিং খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিরা। সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার একমাত্র পথ রাফা সীমান্ত পাড়ি দেয়া। তবে রাফা ক্রসিং ঠিক কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি ইসরায়েল। সঞ্জিত। ডাক্তারদের প্রশিক্ষণ মানেই কি শুধু বই, লেকচার আর হাসপাতালের ওয়ার্ড? দুবাইয়ে সেই চেনা ছবিটি বদলে যাচ্ছে। এখানে মেডিকেল শিক্ষার্থীদের পড়াচ্ছেন একজন এআই ডাক্তার, যিনি ক্লান্ত হন না, ভুল ধরিয়ে দেন মুহূর্তেই। ভার্চুয়াল রোগী থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাভাটার, ভবিষ্যতের চিকিৎসকদের প্রস্তুত করতে শিক্ষায় যুক্ত হয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি। কেমন এই এআই নির্ভর মেডিকেল ক্লাসরুম, আর কিভাবে বা এটি বদলে দিচ্ছে ডাক্তার তৈরির প্রক্রিয়া? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাক্তারদের ডাক্তারি শেখাচ্ছে এআই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার্থীরা এখন পড়াশোনা করছেন এআই চালিত অ্যাভাটার, ভার্চুয়াল এবং কৃত্রিম রোগীর সিমুলেটরের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতের চিকিৎসকদের প্রস্তুত করতেই শিক্ষায় যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকলে প্রথম দেখায় হয়তো মনে হবে সবই পরিচিত। সাদা অ্যাপ্রন, নোটবুক হাতে শিক্ষার্থীরা, কিন্তু একটু ভালো করে তাকালেই চোখে পড়বে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তারটি মানুষ নন, তিনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। নাম ডক্টর লায়লা। ক্যাম্পাসের একটি গ্রিন হাউসে শিক্ষার্থীরা গবেষণা করেন প্রাকৃতিক ও ভেষজ ওষুধ নিয়ে। এই গবেষণায় তাদের সহকারী ডাক্তার লায়লা, যিনি ভেষজ উদ্ভিদে বিশেষজ্ঞ এক এআই চরিত্র। শিক্ষার্থীরা বলেন, তারা সবসময় বিভিন্ন তথ্যের জন্য ডাক্তার লায়লার সাথে পরামর্শ করেন। শুধু ক্লাসরুমেই না, শ্রেণীকক্ষের বাইরেও এআই ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। এখন সবাই এআই নিয়ে কাজ করতে আগ্রহী। আমাদের বিশ্ববিদ্যালয় যে কোনো সময় এআই ব্যবহারের সুযোগ দিয়েছে, বাসায় হোক বা ক্যাম্পাসে। এতে প্রতিটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে প্রশ্ন করা সহজ হয়েছে। কিভাবে ওষুধ তৈরি করা যায় বা কোনো রোগীকে কিভাবে চিকিৎসা দিতে হয় সব জানতে পারছি। অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। শুধু ভেষজ গবেষণা নয়, ক্লিনিক্যাল প্রশিক্ষণেও ব্যবহৃত হচ্ছে এআই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষের মতো দেখতে ম্যানিকুইন, যার নাম এন্ড্রু। সে কাশি দেয়, প্রশ্নের উত্তর দেয়, এমনকি রোগের লক্ষণও বলে। শিক্ষার্থীরা তাকে পরীক্ষা করেন, সিদ্ধান্ত নেন, ভুল হলে সঙ্গে সঙ্গেই শিখে নেন। আমরা এখনো হাসপাতালে যাইনি, ক্লিনিক্যাল রোটেশনও নেই, কিন্তু অ্যান্ড্রুর সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয় আমরা সত্যি ডাক্তার। বাস্তব পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা শিখেছি, ভুল করার সুযোগ না রেখে। বিশ্ববিদ্যালয়ের এই এআই ব্যবস্থাপনার পেছনে কাজ করছেন এআই ও ইনোভেশন লিড ইঞ্জিনিয়ার হেসালুতা। তিনি বলেন,
অ্যাভাটারগুলো সাধারণ কোনো চ্যাটবট নয়। আমরা চেয়েছিলাম এরা যেন আমাদের ফ্যাকাল্টির অংশ হয়, তাই পাঠ্য বই, ঐতিহ্যবাহী চিকিৎসকদের অভিজ্ঞতা সব তথ্য যাচাই করে নিয়ন্ত্রিতভাবে এআইতে যুক্ত করা হয়েছে। এআই চাকরি কেড়ে নেওয়ার জন্য নয়, এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার একটি মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে এআই ব্যবহারের ফলে ক্লাসরুমের শিক্ষাদানের সময় কমেছে প্রায় 20 থেকে 30%। মানুষের স্পর্শ, সিদ্ধান্ত আর সহানুভূতির জায়গা হয়তো কখনোই পুরোপুরি দখল করে নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু দুবাইয়ের এই ক্লাসরুমগুলো বলছে ভবিষ্যতে ডাক্তার গড়ার পথে এআই এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে চরম টানাপোড়েনের মাঝে ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি করল ভারত। 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ নেতাদের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করেন। এর ফলে 27 দেশের জোট ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য ভারতের বিশাল বাজার আরও বেশি উন্মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করল ভারত। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছালো নয়াদিল্লি। মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে মোদী স্পষ্ট বুঝিয়ে দিলেন, বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ভারত এখন আর কেবল হোয়াইট হাউসের মুখাপেক্ষী নয়। প্রায় 2 দশকের দীর্ঘ আলোচনার পর এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন একে মাদার অফ অল ডিলস বা সব চুক্তির সেরা চুক্তি বলে অভিহিত করেছেন। এর ফলে 27 দেশের জোট ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য ভারতের বিশাল ও তুলনামূলকভাবে সংরক্ষিত বাজার আরও বেশি উন্মুক্ত হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এই চুক্তির ফলে উভয় দেশ একে অপরের প্রায় 97% পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেবে বা ব্যাপকভাবে কমিয়ে আনবে। বিশেষ করে ভারতের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, রত্ন ও অলংকার এবং সামুদ্রিক খাদ্যের মতো শ্রমনিবিড় খাতগুলো ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এতে ভারতের রপ্তানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারত ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি, উন্নত রাসায়নিক দ্রব্য এবং ওয়াইনের ওপর থেকে উচ্চ শুল্ক ধাপে ধাপে কমিয়ে আনবে। তবে ভারতের স্পর্শকাতর কৃষি ও দুগ্ধজাত খাতকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। ফলে ইউরোপীয় পণ্যের আগমনে ভারতীয় ক্ষুদ্র কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও কম থাকবে। এই চুক্তির একটি অনন্য দিক হল মোবিলিটি প্যাক্ট। ভারতীয় আইটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার, শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য ইউরোপের 27টি দেশে যাতায়াত ও কাজের ভিসা পাওয়া আগের চেয়ে অনেক সহজ হবে। ইউরোপে একটি লিগ্যাল গেটওয়ে অফিস খোলা হবে, যা ভারতীয় দক্ষ কর্মীদের ইউরোপের বাজারে সুযোগ খুঁজে পেতে সরাসরি সাহায্য করবে। বাণিজ্যের বাইরেও দুই পক্ষ একটি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করেছে। এর ফলে ভারতের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো ইউরোপীয় ইউনিয়নের 150 বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা তহবিল বা সেফ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2024-25 অর্থ বছরে ভারত ও ইইউ এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $136.5 বিলিয়ন। উভয় পক্ষ আশা করছে 2030 সালের মধ্যে এই বাণিজ্য প্রায় $200 বিলিয়ন পৌঁছাবে। তবে এই চুক্তি ডোনাল্ড ট্রাম্পকে শান্ত রাখার বদলে আরো আক্রমণাত্মক করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। ইউরোপ এবং ভারতের এই কৌশলগত ঐক্য ট্রাম্পের চোখে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার প্রচেষ্টা হিসেবে গণ্য হতে পারে, যার পাল্টা ব্যবস্থা হিসেবে তিনি ভারত ও ইইউ এর পণ্যের উপর আরো কঠোর শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন। মীর ফজলে রাব্বি অভিনয় দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নেট দুনিয়ায়। বিক্রির সময় মাটিতে লুটিয়ে পড়ে মরার ভান, আর লোকজন সরে গেলেই আবার স্বাভাবিক আচরণ। মাত্র 10 দিন বয়সীর এই অভিনয় নিয়ে চলছে তুমুল আলোচনা। মজার ব্যাপার হলো, এই অভিনয় কোনো মানুষের নয়, একটি প্রাণীর। ঠিকই শুনছেন। আর এই অস্বাভাবিক এই কাণ্ডের পর বাজারে প্রাণীটির দাম উঠেছে প্রায় 1,30,000 ইউয়ান বা বাংলাদেশি মুদ্রার প্রায় 23 লাখ টাকা। কোন প্রাণী এটি? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম।
ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তে নিস্তব্ধ হয়ে মরার ভান করে। লোকজন সরে গেলেই আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই হাঁটাহাঁটি করে। চীনের পশ্চিমাঞ্চলে এমন অভিনব আচরণে আলোচনায় এসেছে মাত্র 10 দিন বয়সী একটি ভেড়া। কথায় আছে চীনাদের বুদ্ধি শরীর জুড়ে। এবার সেই চীনা বুদ্ধির ছাপ দেখা গেল এক ভেড়ার আচরণেও। অস্বাভাবিক এই কাণ্ডের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভেড়াটি। নেটিজেনরা তাকে আদর করে ডাকছে ড্রামা কুইন ল্যাম্প নামে। চীনের নিংশিয়া অঞ্চলের সিজুইশান শহরের পেংলু কাউন্টির বাওফেং টাউনে স্থানীয় কৃষক জিন শিয়াওলিন 4টি ভেড়া বাজারে বিক্রি করতে নিয়ে গেলে 3টি ভেড়া স্বাভাবিক দামে বিক্রি হলেও চতুর্থ ভেড়াটি আচমকা নাটকীয় আচরণ শুরু করে। জিন শিয়াওলিন জানান, কেউ ভেড়াটিকে ধরতে গেলে সেটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মরার ভান করে। এতে ক্রেতারা তাকে অসুস্থ ভেবে কিনতে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু লোকজন চলে গেলে ভেড়াটি আবারও উঠে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। আশ্চর্যের বিষয়, শুধু শিশুদের সঙ্গে এটি বন্ধুসুলভ আচরণ করে। বাজারে বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত ভেড়াটিকে বাড়িতে ফিরিয়ে আনেন জেন। এরপর থেকে ভেড়াটি আরো বেশি নাটকীয় হয়ে ওঠে। কেউ বাড়িতে এলে সেই একই কৌশলে শুয়ে পড়ে, যেন জীবন নেই। ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে মানুষ শুধু ভেড়াটিকে একটি নজর দেখার জন্য জেনের বাড়িতে ভিড় করতে শুরু করে। ভাইরাল ভেড়াটিকে কিনতে ইতিমধ্যে প্রায় 1,30,000 ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় 23 লাখ টাকার প্রস্তাব দিলেও জিন শিয়াওলিন তা প্রত্যাখ্যান করেন। মালিকের লক্ষ্য ভেড়াটি বিক্রি করা নয়, বরং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের বিশেষ পণ্য যেমন ভেড়ার মাংস, গোজি বেরি ও এইট ট্রেজার চা প্রচার করার পরিকল্পনা করছেন তিনি। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।